নমস্কার বন্ধুরা, আজকে আমরা ভাববতী এবং ভাবের যে কারক গ্রহ এই দুটির পাশাপাশি রেখে কীভাবে আমরা বিচার ব্যবস্থাকে এগিয়ে নিয়ে যাব সেই সম্পর্কে আমরা আলোচনা করব। তো এক নম্বর হচ্ছে কি যে লগ্নভাবের বিচার করার সময় লগ্নপতিকে যেমন আমাদের দেখতে হবে, যেমন এই চারটির ক্ষেত্রে আমরা এখানে কর্কট লগ্ন, তো কর্কট লগ্ন হিসাবে আমাদের কর্কট লগ্নের অধিপতি চন্দ্র, সেই লগ্নপতিকে আমাদের যেমন দেখতে হবে তেমনি রবি গ্রহকেও দেখতে হবে। লগ্নপতি চন্দ্র আর রবি, তাহলে এখানে রবি আর চন্দ্রের বলবত্তা এখানে খুবই গুরুত্বপূর্ণ লগ্নভাবের বিচার করার সময়। তাহলে লগ্ন থেকে আমরা দেহ বা শরীরের আমরা কারকতা পাই, আর রবি থেকে আমরা কি পাচ্ছি? রবি থেকে আমরা একটা আত্মার কারকতা পাচ্ছি। তো রবি থেকে আত্মা, আর লগ্ন থেকে দেহ বা শরীর, আর চন্দ্র থেকে তো মন আমরা জানি। তো অতএব লগ্নভাবের বিচার করার সময় লগ্নের অধিপতি যে গ্রহ, এই চারটির ক্ষেত্রে চন্দ্র এবং এবং ভাবের যে কারক গ্রহ রবি, এই দুটির আমাদের ভালো করে পর্যালোচনা করতে হবে, তবেই আমরা লগ্নভাবের প্রকৃত বিচার আমরা করতে পারব। 2 নম্বরে আমরা চলে আসব দ্বিতীয় ঘর। লগ্ন সাপেক্ষে আমরা, এটি যদি প্রথম ঘর হয় এটি দ্বিতীয় ঘর। তো দ্বিতীয় ঘরের ক্ষেত্রে আমাদের যদি আমরা বিচার করতে যাই, মানে সেক্ষেত্রে আমাদের কোন কোন জিনিসগুলোকে বেশি গুরুত্ব দিতে হবে না, দ্বিতীয় পতিকে গুরুত্ব দিতে হবে। এই চারটির ক্ষেত্রে দ্বিতীয় পতি হয়ে গেছে রবি, এবং এই দ্বিতীয় ঘরের অধিপতি গ্রহ যেহেতু রবি, সেই রবি কোন গ্রহের নক্ষত্রে আছে সেটি একটি গুরুত্বপূর্ণ। আর বৃহস্পতির বলবত্তাও কিন্তু আমাদের দেখতে হবে। তাহলে প্রথম কথা, আমাদের এই দ্বিতীয় ঘর সম্বন্ধীয় তথ্য পাওয়ার জন্য আমাদেরকে যেমন এই চারটির ক্ষেত্রে রবিকে দেখতে হবে, তেমনি রবি যার নক্ষত্রে থাকবে, যেমন রবি এখানে কার নক্ষত্রে আছে না, এখানে আমাদের পূর্ব ফাল্গুনী নক্ষত্রে আছে। তো সেক্ষেত্রে আমাদের পূর্ব ফাল্গুনী নক্ষত্র এখানে একটি গুরুত্বপূর্ণ, তার যে অধিপতি গ্রহ, প্রত্যেকটা নক্ষত্রে একটা অধিপতি থাকছে, সেই গ্রহ এখানে গুরুত্ব পেয়ে যাচ্ছে। এবং বৃহস্পতি গ্রহকেও আমরা এখানে পর্যালোচনা করতে হবে দ্বিতীয় ভাবের বিচারের জন্য। দ্বিতীয় ভাব আমরা জানি সঞ্চয়ের কথা বলে, দ্বিতীয় ভাব আমরা জানি যে একজন কীরকম তার ভাষা প্রয়োগ করবে, তার বাচনভঙ্গির কথা বলে, দ্বিতীয় ঘর পরিবারের কথা বলে। তো যাই হোক, তো বিভিন্ন ইভেন্টের ক্ষেত্রে দ্বিতীয় ঘরের অবস্থা জানতে গেলে আমাদের দ্বিতীয় ঘর তার পক্ষে কতটা শুভকর অবস্থা আনবে সেটা জানতে গেলে আমাদের দ্বিতীয় ঘরের অধিপতি কার নক্ষত্রে আছে এবং বৃহস্পতি, এই গ্রহগুলিকে আমাদের দেখতে হবে ভালো করে যে তার জন্মকালীন চার্টে কেমন অবস্থায় আছে। তৃতীয় ঘরে আমরা চলে আসব। তৃতীয় ঘরের বিচার যদি আমরা, এই ঘরটি হচ্ছে ভাই ভগিনীর বিচার করা হয়। তৃতীয় ঘরের অধিপতি কার নক্ষত্রে আছে? তৃতীয় ঘরের অধিপতি এই চারটির ক্ষেত্রে বুধ। তো বুধকে আমরা দেখতে পাচ্ছি কি, সেও পূর্ব ফাল্গুনী নক্ষত্রে আছে। তাহলে বুধ যেমন একটি গুরুত্বপূর্ণ, আবার পূর্ব ফাল্গুনী নক্ষত্রের অধিপতি সেও গুরুত্বপূর্ণ। এবং তার সঙ্গে আমাদের দেখতে হবে কি যে এই তৃতীয় ঘরের যে অধিপতি বুধ, সে ষষ্ঠ, অষ্টম এবং দ্বাদশপতির যে নক্ষত্র, ষষ্ঠ, অষ্টম এবং দ্বাদশপতির সঙ্গে কোনো রকমভাবে যুক্ত হয়েছে কিনা। যদি থাকে তাহলে ভাই ভগিনীর বিষয়ে অশান্তির এবং দুঃখ আছে। আর একটা জিনিস আমাদের দেখতে হবে তৃতীয় ঘরের বিচারের ক্ষেত্রে, সেটি হচ্ছে মঙ্গল। তৃতীয় ভাবের যে কারক গ্রহ হচ্ছে মঙ্গল, তাই মঙ্গলকেও আমাদের ভালো করে দেখতে হবে যে মঙ্গল কী অবস্থায় আছে তার জন্মকুণ্ডলিতে। এটা এক্ষেত্রে যেমন মঙ্গল দ্বাদশে বসে আছে, তো অতএব মঙ্গলের বিচারও প্রয়োজন আছে। চতুর্থ ঘরের যদি আমরা দেখি বিচার, চতুর্থ ঘরের সঙ্গে ষষ্ঠ, অষ্টম এবং দ্বাদশপতির কোনো রকম সম্পর্ক তৈরি হয়েছে কি না সেটিও দেখতে হবে। এক্ষেত্রে চতুর্থ ঘর তুলা রাশিতে পড়েছে, তুলা রাশির অধিপতি শুক্র লগ্নে বসে আছে, এবং আমাদেরকে দেখতে হবে এই শুক্রের সাথে 6 আর 12 কোনো রকম কানেকশান আছে কি না, এবং
এবং চন্দ্রকেও আমাদের এখানে বিচার বিবেচনা করার প্রয়োজন আছে। যদি আমরা চতুর্থ ঘরে আরও তো অনেক আরও কথা আছে, যেমন মায়ের সঙ্গে সম্পর্ক কেমন হবে, চতুর্থ ঘর মায়ের কথা বলে। তাই যখন আমরা চতুর্থ ঘর থেকে আমরা মায়ের বিচার করব, তখন চতুর্থপতি এবং তার সঙ্গে আমাদের চন্দ্র গুরুত্ব পেয়ে যাবে। আবার যখন আমরা যানবাহন নিয়ে দেখব, তখন আমাদের কী হবে, তখন আমাদের চতুর্থ ঘরের সাথে আমাদের তখন শুক্র এখানে গুরুত্ব পেয়ে যাচ্ছে, শুক্রকেও তখন আমাদের দেখতে হবে। আচ্ছা, জমি জমা সম্বন্ধে দেখতে গেলে চতুর্থ ভাবের অধিপতি এবং সেখানে আমাদের মঙ্গল এখানে দেখতে হবে জমি জমার ক্ষেত্রে। আচ্ছা, এবার আমরা শিক্ষা যদি দেখতে চতুর্থ, শিক্ষার সম্বন্ধে আমরা জানতে পারি শিক্ষার মেন ভাব হচ্ছে চতুর্থ ভাব। তো সেক্ষেত্রে চতুর্থ ভাবের অধিপতি এবং তার সঙ্গে আমাদের যে গ্রহগুলিকে আমাদের দেখতে হবে সেটি হচ্ছে 1 নম্বর হচ্ছে বুধ, 2 নম্বর হচ্ছে চন্দ্র, আর 3 নম্বর হচ্ছে বৃহস্পতি। তো এই 3টি গ্রহকে দেখতে হবে পড়াশুনোর ক্ষেত্রে, কারণ বুধ বুদ্ধির কথা বলে, বৃহস্পতি জ্ঞানের কথা বলে, আর চন্দ্র এখানে মন মানসিকতার কথা বলে। এবার পঞ্চম ঘর সম্পর্কে আমরা এখানে পঞ্চম ঘর বৃশ্চিক রাশিতে পড়েছে লগ্ন সাপেক্ষে। এই সন্তান বিচারকালে পঞ্চম ঘরের সাথে সপ্তম ঘরকেও আমাদের দেখতে হবে, এই ঘরটিও কিন্তু গুরুত্বপূর্ণ। পঞ্চম ঘরের সাথে সপ্তম ঘরও দেখতে হবে সন্তান বিচারের ক্ষেত্রে। কেন না, সপ্তম ঘর হচ্ছে জন্ম দেওয়ার ক্ষমতার কথা বলে, অ্যাকচুয়ালি বিস্তারের কথা বলে না, যে কোনো ভাব সাপেক্ষতার তৃতীয় ঘর সেই ঘরের বিস্তারের কথা বলে। অতএব সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা তার কতটা, সেই সম্পর্কে ধারণা করতে গেলে আমাদের সপ্তম ঘরকেও দেখতে হবে। সপ্তম ঘর যদি দুর্বল থাকে, সপ্তম ঘরে যদি শনি বা বুধের একটা সম্পর্ক তৈরি হয় সপ্তম ভাবের সঙ্গে, তাহলে তার জন্ম দেওয়ার ক্ষমতা কমে যাচ্ছে, কারণ শনি আর বুধ হচ্ছে নপুংসক গ্রহ। তখন দেখা যাচ্ছে কি যে তার সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা কমে যাচ্ছে। তো তার সন্তান বিচারের ক্ষেত্রে যেমন আমাদের পঞ্চম ভাবকে দেখতে হবে, সপ্তম ভাবকেও দেখতে হবে, এছাড়াও আরও একটা জায়গাকে আমাদের দেখতে হবে, নবম ভাবকে দেখতে হবে। কেন না, পঞ্চমের পঞ্চম, সেটাও কিন্তু আমাদের ওই ভাবটিকেও ভালো করে পর্যালোচনা করতে হবে, তবে আমরা সন্তান সম্পর্কীয় ক্ষেত্রে আমরা সঠিক সিদ্ধান্তে পৌঁছাতে পারবো। এবার আমরা চলে আসবো ষষ্ঠ ভাব। ষষ্ঠপতি যদি দুর্বল হয়, ষষ্ঠপতি এখানে ষষ্ঠ ভাব কিন্তু কোন জায়গায় পড়েছে, এখানে ধনুরাশিতে পড়েছে। তো ষষ্ঠপতি যদি দুর্বল হয় এবং বা যদি লগ্নের সাথে যোগকারক গ্রহের একটা সংযোগে থাকে, তাহলে সেই দুর্বল অবস্থাটা কিছুটা কাটবে। ষষ্ঠপতি দুর্বল হয়ে গেল কিন্তু লগ্নপতি যোগকারক গ্রহের নক্ষত্রে আছে, সেটা এই যে ষষ্ঠপতির যে দুর্বল হওয়া সেটা কিছুটা হ্রাস পেল। কিন্তু যদি দুটোই নেগেটিভ হয়, যে দেখা গেল কি যোগকারক গ্রহ, আমরা এর আগে আমরা আলোচনা করেছি, তো এখানে আমরা শুধু জানবো যে যোগকারক গ্রহ যে হবে একটা চার্টে কোণপতি কেন্দ্রপতির যদি কোন একটা গ্রহ হয়, তো সেক্ষেত্রে এই ধরনের একটা অবস্থা তৈরি হয় যোগকারক গ্রহ। তো এই নিয়ে আলাদা ভিডিও আছে। তো যদি আমরা দেখি যে লগ্ন সাপেক্ষে ষষ্ঠপতি দুর্বল, কিন্তু সেখানে আমাদের লগ্নের যে অধিপতি সেই গ্রহের সাথে সম্পর্ক তৈরি করেছে, তাহলে ষষ্ঠপতির দুর্বল অবস্থাটা কিছুটা কাটবে। কিন্তু যদি দেখা যায় যে ষষ্ঠপতি দুর্বল, আবার লগ্নের যে অধিপতি, এই যেমন এখানে চন্দ্র, সেই যোগকারক গ্রহের সঙ্গে তার সম্পর্ক নেই, সেক্ষেত্রে যদি বা একটা অশুভ অবস্থা তৈরি হয়েছে, তখন কিন্তু ষষ্ঠ ভাবের যে দুর্বলতা সেটা আরও বেশি জোরালো হলো। তাহলে ষষ্ঠপতি যেমন যোগকারক গ্রহের সঙ্গে যদি দেখা যায় ষষ্ঠপতি দুর্বল আছে, লগ্নপতি যোগকারক গ্রহের সঙ্গে সংযোগ আছে, তাহলে ষষ্ঠপতির যে দুর্বলতাটা সেটা হ্রাস পাবে। কিন্তু যদি দেখা যায় যে ষষ্ঠপতির সঙ্গে অষ্টমপতির কোনো রকম সম্বন্ধ তৈরি হয়েছে, তাহলে শারীরিক একটা কষ্ট আমরা লক্ষ্য করব। তা এখানে ষষ্ঠপতি হয়ে গেছে বৃহস্পতি, অষ্টমপতি হয়ে গেছে শনি। বৃহস্পতি শনির মধ্যে যদি কানেকশান থাকে, তাহলে আমরা জানবো কি যে তার শারীরিক একটা কষ্ট তাকে পেতে হবে। ষষ্ঠপতি যদি চতুর্থপতির সঙ্গে সম্পর্ক তৈরি হয়, তাহলে তার কোনো অপরাধে যুক্ত হওয়ার একটা প্রবণতা থাকবে। এখানে চতুর্থপতি কোন গ্রহটি হয়েছে, এখানে চতুর্থপতি হয়ে গেছে শুক্র এবং ষষ্ঠপতি হয়ে গেছে বৃহস্পতি আর শুক্রের মধ্যে একটা সম্পর্ক থাকলে এই ধরনের অবস্থাটি তৈরি হবে যে তার কোনো ধরনের অপরাধের সঙ্গে যুক্ত হতে পারে। সপ্তম ঘরে আমরা চলে আসব। সপ্তম ঘরের সঙ্গে আমরা এখানে সপ্তম ঘর হচ্ছে মকর রাশিতে পড়েছে। সপ্তম ঘরের সঙ্গে যদি দ্বিতীয় এবং সপ্তম পতি যদি ষষ্ঠ, অষ্টম এবং দ্বাদশ ভাবের সঙ্গে যুক্ত হয়ে যায়, তখন দেখা যায় কি যে স্ত্রীর একটা রোগে ভুগতে থাকে, দাম্পত্য কলহ এবং বিচ্ছেদ তৈরি হয়। তাহলে এই সপ্তম ঘরের সঙ্গে দ্বিতীয় ঘরটিও খুব গুরুত্বপূর্ণ বিবাহের ক্ষেত্রে।
এবং দেখা যায় যে যদি দেখা যায় যে সপ্তমের সঙ্গে দ্বিতীয়, ষষ্ঠ, অষ্টম, দ্বাদশের একটা সম্পর্ক তৈরি হয়ে গেছে, সপ্তম সাপেক্ষে আমরা যেটা কী চাইছি আমরা, যে সেখানে যেমন দ্বিতীয় আসছে সপ্তম সাপেক্ষে, তেমনি আমাদের 6 আসবে, 8 আসবে আর 12 আসবে। তাহলে এই ধরনের একটা যখন কানেকশান তৈরি হবে সপ্তম সাপেক্ষে, তখন কিন্তু দেখা যাবে যে স্ত্রীর সাথে একটা বিচ্ছেদ তৈরি হবে এবং সেখানে বনিবনার অভাব হবে এবং দাম্পত্য কলহ যেটাকে আমরা বলি, এবং স্ত্রীর বা জীবনসঙ্গীর একটা রোগে ভোগার সম্ভাবনা তৈরি হবে, মৃত্যুতুল্য কষ্ট হতে পারে। দ্বিতীয়পতি ও সপ্তমপতি যদি যোগ্যারক গ্রহের সঙ্গে যুক্ত হয়ে যায় তাহলে কিন্তু উত্তম। যদি আমরা দেখি যে সপ্তমপতি এবং দ্বিতীয়পতি, এখানে সপ্তমপতি হয়ে গেছে এখানে শনি, আর দ্বিতীয়পতি হয়ে গেছে রবি। রবি আর শনি যদি যোগ্যারক গ্রহ সাথে যুক্ত হয়ে যায় তাহলে উত্তম। আবার সপ্তমপতি যদি ষষ্ঠ আর অষ্টম ভাবের অষ্টম পতির সাথে কোনো রকম যুক্ত হয়ে যায় তাহলে সমস্যা তৈরি হবে। তো এইভাবে কিন্তু আমাদের দেখতে হবে, এক তো ওই ভাবের অধিপতি এবং ওই ভাবের যে কারক গ্রহ তাদের একটা মিলিত সম্বন্ধের মাধ্যমে আমাদের এগিয়ে যেতে হবে প্রেডিকশানের ক্ষেত্রে। আজ এই পর্যন্তই থাকবে। পরবর্তীকালে আমরা আবার অন্য কোনো গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। ভালো থাকবেন, নমস্কার।